আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের হায়ার ম্যাথের একটি চমৎকার নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সেমিস্টার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আর টপিকের নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো এই টপিকটা আমাদের এতটাই ইজি, জাস্ট সূত্রের খেলা। আমাদের এই টপিকের যতগুলো অঙ্ক ম্যাম আমাদের করাইছে বা করতে বলছে, জাস্ট সূত্র জানবা আর অঙ্ক হয়ে যাবে, সূত্র জানবা আর অঙ্ক হয়ে যাবে, একবার ইজি ম্যাথ। তো চলো শুরু করি। প্রথমে আমাদের স্পেশাল সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, দেন আমরা ম্যাথগুলো একবারে পার্ট বাই পার্ট বুঝতে পারবো ইনশাল্লাহ। লেটস স্টার্ট আমাদের স্পেশাল যে থিওরি, যে থিওরির মাধ্যমে আমাদের এই মেথড অফ সাবস্টিটিউশনের সবগুলো অঙ্ক আমরা ইজিলি সলভ করতে পারবো। আমরা শুরু করতেছি। আহনাফ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো দেখো, আমরা একবারে লাইন টু লাইন বলতে যেগুলো আমাদের মোটামুটি অঙ্ক করার জন্য লাগবে সেগুলোই আমি লিখে রেখেছি। মোটামুটি আমাদের এখানে সূত্র আছে 14টার মতো। হ্যাঁ, তো এত কঠিন না, ইজি সূত্রই, জাস্ট একটু মনোযোগ দিলেই হবে। ফার্স্ট অফ অল, প্রথম যে সূত্রটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঠিক এই সূত্রটা, ডিডি এক্স অফ এক্স। এখন একটা বিষয় তোমাদেরকে বলি, আমরা কিন্তু আমাদের একবারে যখন অন্তরীকরণ করি তখন কিন্তু এই সূত্রটা আমরা সবাই পড়েছিলাম এর আগেও। আচ্ছা দেখো, যদি কারো মনে থাকে একটু দেখো তো, যে এক্স এর সাপেক্ষে যদি আমি এক্সকে অন্তরীকরণ করি, যেখানে পাওয়ারটা 1 থাকে, এক্স এর উপর পাওয়ার 1, তাহলে এই রেজাল্টটা কত হয়? কারো কি মনে আছে কি? এক্স এর সাপেক্ষে শুধু এক্সকে অন্তরীকরণ করলে রেজাল্ট কত আসে? আচ্ছা, হয়তো বা আমাদের খেয়াল নাই, মনে রাখবা 1 হয় সবসময়, 1। এখানে আছে এক্স আর এখানে আছে কি ডিডি এক্স। হ্যাঁ, ভেরি গুড, ইমাম বলছো 1, ভেরি গুড। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1, আবার ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ সেটা 1, আবার জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ হচ্ছে 1। কথাগুলো কি বুঝতেছো? এটা আমাকে জানাও। মানে শুধুমাত্র এক্স, শুধুমাত্র ওয়াই, শুধুমাত্র জেড, অর্থাৎ নির্দিষ্ট চলকের সাপেক্ষে ওইটার অন্তরীকরণ হচ্ছে 1। আচ্ছা হ্যাঁ, তো উত্তর হচ্ছে 1, তো লিখে দিলাম 1। কিন্তু এখানে অঙ্ক শেষ নয়। কেন? আমাদের আসলে এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশনে যে কাজটা করতে হয়, আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেটাকে আমাদের গুণ অবস্থায় লিখতে হয়। আমরা কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স এর পরিচয়। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে ডিএক্স, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ মানে ডিওয়াই, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করা মানে কি ডিজেড। যেহেতু আমরা এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এজন্য আমাদের এই যে ডিএক্স যে ফাংশনটা আছে এটাকে আমার উত্তরের সাথে গুণ অবস্থায় দেখাতে হবে। অর্থাৎ আমাদের ফাইনালি রেজাল্টটা হবে 1 ইন্টু ডিএক্স। অর্থাৎ শুধুমাত্র এক্স এর অন্তরীকরণ করলে তো আমরা পাবো 1, কিন্তু এটা তো মেথড অফ সাবস্টিটিউশন, এর জন্য এখানে আমাদের এই যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাকে আবার লিখতে হবে, ডিএক্স লিখতে হবে। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ব্যতিক্রম এই জায়গার মধ্যে, আর অন্য কোনো জায়গায় এটা লিখতে হয় না। শুধু মেথড অফ সাবস্টিটিউশনের যত অঙ্ক আছে সবসময় এটাকে লিখে দিতে হয়। কথাটা কি মনে থাকবে সবার? আহনাফ, দীপ্তি, ইমাম, সাবিহা, সাদমান, তালহা, কথাটা কি বুঝছো? ওকে ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা যদি সমান সমান লিখি তাহলে শুধু উত্তর হবে ডিএক্স। শুধু উত্তর হবে কি ডিএক্স, অর্থাৎ আমাদের মাঝখানে লাইনটা লিখতে হবে না, আমরা শুধুমাত্র লিখব ডিএক্স, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স এর অন্তরীকরণ হবে শুধু ডিএক্স। আহনাফ, দেখতেছো কিনা, বুঝতেছো কিনা আমাকে জানাও, ক্লিয়ার কিনা সবকিছু? আহনাফ, তোমার এখানে সবকিছু স্পষ্ট কি আছে? ক্লিয়ার দেখতেছো, শুনতেছো? একটু রেসপন্স করো। আচ্ছা হানাফ, আমি তোমার সাউন্ড শুনতে পাই নাই, দুঃখিত, তুমি আবার পরে বইলো। এবার দেখো, তাহলে বলো তো যে ডি ডি ওয়াই অফ ওয়াই এর রেজাল্টটা কি হবে? ঠিক সেম টু সেম, এক নম্বরের মতোই। এর রেজাল্টটা কি হবে? 1 ইনটু ডিওয়াই। ভেরি গুড, 1 ইন্টু ডিওয়াই, বা আমরা যদি গুণ করি ডিওয়াই, শুধু ডিওয়াই। ওকে, মানে আমরা ফাইনালি লিখে দেবো ডিওয়াই, আমাদের মাঝখানটা লিখতে হবে না, সময় লাগবে এটা লিখতে গেলে, দরকার নাই, শুধু ডিওয়াই। আর ডি জেড অফ জেড যদি আমরা করি তাহলে রেজাল্টটা কি আসার কথা? জেড এর সাপেক্ষে জেড, 1 ইন্টু জেড, সরি 1 ইন্টু ডিজেড, বা ফাইনালি ডিজেড। ওকে, এই হচ্ছে মোরাল অফ দ্য আমাদের এই
মেথড অফ সাবস্টিটিউশন। আশা করি এই 3টা পার্ট তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এগুলোই আমাদের কাজে লাগে, বেশিরভাগ জেডটা কাজে লাগে। আশা করি এটা নিয়ে কোনো কনফিউজ নাই। এবার আমরা যাব আমাদের পরবর্তী সূত্রগুলো। 1 2 3 শেষ। এগুলো হচ্ছে বেসিক ধারণা যে প্রথমে আমরা কীভাবে ম্যাথটা সলভ করব, কীভাবে কী লিখব। এখন আমরা শিখব আমাদের পরবর্তী স্টেপে যে সূত্র সেটা। আমরা কিন্তু যে x⁴n এর একটা সূত্র শিখছিলাম, মনে আছে? সেই সূত্রটা কিন্তু এখানেও কাজে লাগবে। এখন দেখো, এখন আসে z², আগে ছিল শুধু z, এখন z²। এই সূত্রটার উত্তর কি হবে? প্রথমে z² ভাঙলে যে সূত্র হইতো x⁴n এর সূত্র অনুযায়ী nটা সামনে আসবে, তারপর কি n থেকে 1 বিয়োগ হবে। তো এখন তুমি চিন্তা করে দেখো যে z² অন্তরীকরণ করলে আমরা কি লিখতাম? মনে আছে কি? ওই যে এক্সটা সামনে আসবে, আমরা কিন্তু পড়ছিলাম, আমাদের ওই আগের ক্লাসগুলোতে ছিল। কারো কি মনে আছে কিনা দেখো তো, একটু গেস করার চেষ্টা করো। 2z। হ্যাঁ, ভেরি গুড, 2z হবে। এখন 2z তো আমরা লিখলাম, দেখো 2 × z। তাহলে দেখো মনে আছে কিনা সূত্রটা? জাস্ট ওই যে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। মনে পড়তেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে উত্তর তো শেষ না, আমাদের কি করতে হবে? এ তো মেথড অফ সাবস্টিটিউশন। dz দিতে হবে। ভেরি গুড, dz। হ্যাঁ, ভেরি গুড, তে হয়ে গেছে dz। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2z × dz। আহনাফ, ইমাম, সাবিহা, সাদমান, একটু আমাকে জানায়ও ব্যাপারটা বুঝলা কিনা, রেসপন্স করো বাকিরা। আহনাফের রেসপন্স আমি পাই না। আহনাফ যদি ভয়েসে কথা বলতে পারো ভালোই তো, তোমার ভয়েসটা অফ আছে তো আমি শুনতে পাচ্ছি না। শামিম জয়েন করছো, খুশি হলাম। ওকে, এটা গেল। এবার পরবর্তী সূত্র ddx e⁴x। একটা বিষয় খেয়াল করো, আমাদের এখানে চলক আছে x, এই জন্য আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ। এখানে চলক ছিল z, এখানে z এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে যা থাকবে তার সাপেক্ষে কি হবে? অন্তরীকরণ ফাংশন আসবে। দেখো e⁴x কে অন্তরীকরণ করলে আমরা জানি শুধু হয় e⁴x, এটা আমরা পড়ছি। কিন্তু এই জায়গার মধ্যে তো মেথড অফ সাবস্টিটিউশন, এর জন্য কি করতে হবে? dx গুণ করতে হবে। তাহলে উত্তর হবে কি? e⁴x dx। মানে যতবারই আমরা এই অঙ্কগুলো করব, মেথড অফ সাবস্টিটিউশনের জন্য চলকটাকে গুণ করে দিব, হয়ে যাবে। ওকে, কার কোনো প্রশ্ন আছে এখানে? আহনাফ, ইমাম, সাদমান, তালহা, এতটুকু ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। জি ভাই, জি। এরপরে দেখো একটা স্পেশাল সূত্র, যেই সূত্রটা আমরা হয়তো জানি না, এটা আমাদের জানতে হবে। √x কে অন্তরীকরণ করলে হয় 1/2 √x। মুখস্থ করবা, 1/2 √x ডাইরেক্ট। শুধু √x কে থাকলে 1/2 √x, √y থাকলে 1/2 √y, √z থাকলে 1/2 √z। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1/2 √x। কিন্তু আমাদের তো এখানে মেথড অফ সাবস্টিটিউশন, এর জন্য কি dx গুণ করে দাও। এই হচ্ছে আমাদের dx অফ √x এর অন্তরীকরণ, 1/2 √x dx। আহনাফ, আমি তোমার এখান থেকে সাউন্ড শুনতেছি না, তুমি কি শুনতেছো আমার কথা? বা আমাকে জানাইও, তোমার রেসপন্স আমি পাই নাই তেমন। আচ্ছা, আমার নাম আহনাফ না, আমার নাম আদনান। সরি, আমি বুঝি নাই ফার্স্টে আমাকে যে বলতেছেন। ও সরি, আদনান আমার নাম। সরি আদনান। আমি খেয়াল করি না। আচ্ছা, আহনাফ তো জয়েন করে, আমি তো কই যে এ দিয়ে শুরু তো, আদনান তো আমি এটা আসলে খেয়াল করি না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বলছো। আমি আসলে নাম খেয়াল করি না, যে এ দিয়ে শুরু তো আমি মনে করছি আহনাফ। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আদনান শরীফ, তুমি কি আজকেই প্রথম নাকি আগেও মানে ক্লাসে ছিলে? না, আমি আজকেই প্রথম দেখতেছি। ও আচ্ছা, আমাদের কি মিড টার্ম এক্সামে দিয়েছিল আমাদের সাথে? আমার মিড টার্ম আসলে মাত্র 2টা এক্সাম দেওয়া হয়েছে, আমার আশা হয়নি আর কি, আমার একটু সমস্যার কারণে। ও আচ্ছা, এখন তো সেমিস্টার ফাইনাল আমাদের 13 তারিখ থেকে শুরু, এটা জানো? সিলেবাস রুটিন জানো? হ্যাঁ, ওইটা জানি, ওইজন্যই এখন একটু পড়তেছি। আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো অ্যাটেন্ড করব দেখি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল, এটা কমপ্লিট, এটা হয়েছে। এবার পরবর্তী দেখো, আমাদের এটা সবার মনে থাকার কথা, ddx sin x এর অন্তরীকরণ করলে কত হয়? মনে আছে কি? sin x এর অন্তরীকরণ ddx sin x মনে রাখতে হবে, কিন্তু সূত্র মনে রাখতে না পারলে কিন্তু অঙ্ক হবে -cos x। না মাইনাস হবে না। তালহা, থ্যাংক ইউ, উত্তর দিয়েছো। cos x মনে রাখবা, cos x, শুধু cos x। হ্যাঁ, cos x, আসলে cos x এ করলে মাইনাস আসে, মনে রাখবা। ddx এ cos x থাকলে মাইনাস হয়, cos x আর হবে কি ddx, যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন। ওকে, এটা শেষ।
আমরা তো এখন সব শিখছি কি ডিফারেন্সিয়েশনের সূত্র, এখন আমরা দেখব ইন্টিগ্রেশনের সূত্র। ডিফারেন্সিয়েশনের সূত্রটার উল্টাইলেই হয় ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের জন্য একটা সাইন ব্যবহার করতে হয়, এস এর মতো একটা সাইন। চলো আমরা একবার প্রথমত যেই সূত্র সেটা দিয়ে শুরু করি, এক্স টু দি পাওয়ার এন। ওকে, খেয়াল করো। তো আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করছি, এটা হচ্ছে যোগচীকরণ। এই যে এই সাইনটাকে বলা হয় এস। এই যে দেখো এই সাইনটাকে বলে, এটা দেখতে এস এর মতো এই বাঁকানো, এই সাইনটাকে বলা হয় যোগচীকরণের সাইন, ইন্টিগ্রেশনের সাইন। তো এই সূত্রটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। মনে রাখবা ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের ওই যে মেথড অফ সাবস্টিটিউশনের কাজগুলো হবে না, ডিএক্স গুণ করতে হয়, ডিজেড গুণ করতে হয়, এগুলো হবে না। ইন্টিগ্রেশনের মেন সূত্র যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে। মনে রাখবা যে এক্স টু দি পাওয়ার এন মানে কি চলকের উপর পাওয়ার থাকলে তার যদি ইন্টিগ্রেশন আমরা করি সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে। আমাদের ম্যাম বলছিল যে ইন্টিগ্রেশন করলে আমার পাওয়ারটা ভাগ হয়ে যায়, আর ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা গুণ হয়ে যায়। তো আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ছিল, আমরা যখন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ডিফারেন্সিয়েশনে করছিলাম, দেখো আমাদের মনে পড়ার কথা সবারই, এই যে আমরা যখন এই যে ডিডিএক্স করছিলাম ডিফারেন্সিয়েশনে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করছিলাম, তখন আমাদের সূত্রটা কীরকম ছিল, সূত্রটা ছিল এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন থেকে 1 কমে যাবে, অর্থাৎ মাইনাস হবে, কিন্তু এখানে প্লাস হবে। ডিফারেন্সিয়েশনে মাইনাস হয়, ইন্টিগ্রেশনে কি হয়, প্লাস। তো আমাদের উত্তরটা হবে পুরোপুরি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। খেয়াল রাখো আমি কি বলতেছি, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ যোগচীকরণ হবে, প্লাস করতে হবে, পাওয়ারটার সাথে 1 যোগ করতে হবে। দেখো উপরে হবে এক্স এর মতো এক্স, এন এর সাথে 1 যোগ করে দিবা, এন প্লাস 1। তো ওই যে এন প্লাস 1 যে লিখছো না পাওয়ারটা, সেটাকে আবার ভাগ করে দিবা এন প্লাস 1, অর্থাৎ চলকের মাথায় যেটা তুমি লিখবা সেটাকেই তুমি আবার ভাগ করে দিবা। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এর উত্তর। আমি আবারও বলতেছি, চলক এক্স থাকলে এক্স লিখবা, ওয়াই থাকলে ওয়াই লিখবা, জেড থাকলে জেড লিখবা, পাওয়ার যা থাকবে এর সাথে সবসময় 1 যোগ করবা এবং এই রাশিটাকেই ভাগ করে দিবা, শেষ। কথা কি বুঝতে পেরেছ সবাই? জি জি। ওকে, আহানাফ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আহানাফ সমস্যা নাই, তুমি এই জায়গা থেকে সূত্রটা দেখো, বাকিগুলো ইজিলি বুঝতে পারবা, এটা হচ্ছে মেন সূত্র। আহানাফ আমার কথা শুনতেছো কিনা? জি ভাই শুনতে পাচ্ছি। এটা হচ্ছে মেন সূত্র, আমরা এই সূত্রটা যদি খেয়াল রাখি তাহলে ম্যাথগুলো ইজিলি পারবো। তো যেটা বললাম ডিডিএক্স এ বিয়োগ হয় আর ইন্টিগ্রেশনে যোগ হয়, তো এখানে পাওয়ার যা থাকবে 1 যোগ করে দিবা, সেটাকেই ভাগ করে দিবা। আর মনে রাখবা সবসময় ইন্টিগ্রেশনে উত্তর লেখার পরে লিখতে হয় প্লাস সি সবসময়, এটা হচ্ছে আমাদের নিয়ম। যখনই আমরা একটা উত্তর লিখে দিব তখন লিখতে হবে প্লাস সি, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট মান, এটা সবসময় আমাদের ইন্টিগ্রেশনে লিখতে হয়, ডিফারেন্সিয়েশন লেখা লাগে না। তো এই হচ্ছে সূত্র, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। মনে রাখবা ডিএক্স কিন্তু থাকবে, ডিএক্স থাকা মানে যে ডিফারেন্সিয়েশন এটা না, এই ইন্টিগ্রেশনের সাথেই ডিএক্সটা থাকবে, এটা নিয়ম আর কি। তো এখানে সূত্রটা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 আর উত্তর লেখার পর প্লাস সি। ওকে, শেষ। এর পরবর্তী সূত্রে আমরা যাচ্ছি। এইবার দেখো এই সূত্রটা যদি বুঝতে পারো তাহলে এই সূত্র ডেভেলপ করতে পারবা, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড। একটা বিষয় খেয়াল করো, আমাদের যখন এখানে এক্স ছিল তখন আমাদের আসছে ডিএক্স, যখনই এখানে জেড চলে আসছে তখন কিন্তু আর ডিএক্স নাই, কি আসছে, ডিজেড। এটা মনে রাখতে হবে, এখানে যেটা থাকবে এটার সাথে ম্যাচিং দিয়েই থাকবে ডান পাশেরটা, এখানে যা থাকবে এখানে ম্যাচিং করে থাকবে ডান পাশেরটা। এখানে ওয়াই থাকলে হবে কি ডিওয়াই, এখানে পি থাকলে হবে ডিপি, মানে এই জায়গার মধ্যে যা থাকবে তার সাথে ম্যাচিং করাই থাকবে ডান পাশে যা ছিল তাই, ডি এর সাথে আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো তাহলে তুমি বলো তো, এটাকে এক্স ধরো, জেডটাকে এক্স ধরো, এই 2টাকে এন চিন্তা করো, তাহলে আমাদের চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, আমাকে আর বলতে হয় নাই, তোমরা উত্তর দিয়েছো ডাইরেক্টলি, ভেরি গুড। জেড কিউব বাই 3,
প্লাস সি। এই যে দেখো আমি প্রথম ভেঙে লিখছি আর কি, জেড টু দি পাওয়ার 2+1/2+1 প্লাস সি। তো 2+1 লাইনটা না লিখেও সমস্যা নেই, ডাইরেক্ট লিখে দিব এটা z³/3 প্লাস 3, সরি প্লাস সি। এ হচ্ছে z² dz এর ইন্টিগ্রেশনের উত্তর। আমাকে একটু জানাইও বাকিরা যারা আছে এর মধ্যে, আহানাফ, আদনান, ইমাম, সাদমান, তোমরা কি বুঝতে পারছো কিনা? জি ভাই ক্লিয়ার। ওকে, ভাই বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার চলো যাচ্ছি আমরা পরবর্তী সূত্রগুলো। ইন্টিগ্রেশন অফ cos z dz, এই সূত্রটা ইন্টিগ্রেশন অফ cos z dz। বলো তো সাইন থাকলে cos হয়, cos থাকলে কি হবে? সাইন। তবে এখানে যে ভুলটা আমরা করি মাইনাস প্লাস নিয়ে একটা ভুল করি। হ্যাঁ, cos হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখবা, ডিফারেন্সিয়েশন হইলে কিন্তু cos এর উত্তর মাইনাস হয়। ডিফারেন্সিয়েশন হইলে কি হয়? cos এর উত্তর মাইনাস। কিন্তু ইন্টিগ্রেশনে কিন্তু cos এ মাইনাস হয় না, cos প্লাসই থাকে। cos থাকলে সাইন হয়, সাইন থাকলে cos হয়, এটা আমরা সবাই জানি। দেখো সাইন থাকলে cos হবে আর cos থাকলে সাইন হবে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন যদি হইতো তাহলে মাইনাস হইতো, যেহেতু ইন্টিগ্রেশন এখানে আর মাইনাস হবে না, এখানে প্লাসই হবে। এটাই আমাদের ভুলটা হয়, আমরা সবই পারি, প্লাস মাইনাসটাই ঝামেলা লাগে। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো মাইনুদ্দিন, খুশি হলাম। মাইনুদ্দিন কেমন আছো তুমি? হ্যাঁ মাইনুদ্দিন আমাকে জানাও কেমন আছো, খুশি হলাম জয়েন করছো। জি জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ শোনো, আপনি বললে সম্পর্কটা দ্রুত হয়ে যাবে, বুঝছো? তোমরা আমার ব্যাচমেট। এখন আপনি আমার স্যার। শোনো, না ঠিক আছে, ব্যাচমেট যখন ক্লাস করায় বা পড়ায় সেক্ষেত্রে হয়তো বা তখন তাকে স্যার সম্বোধন করা যায়, স্যার সম্বোধন করা যায়, সেক্ষেত্রে এটা রাইট। কিন্তু কথা হচ্ছে এখন তো মনে করো আমরা ব্যাচমেট একই কাতারে, তো সেক্ষেত্রে আমি যেহেতু তোমাদেরকে এটা গ্রুপ ক্লাস নিচ্ছি, যদিও মানে আমি এরকমভাবে তোমরা শিক্ষার্থী আমি শিক্ষক এরকম না, আমরা তো হচ্ছে কি ডিসকাশন ক্লাস নিচ্ছি পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট ডিসকাস করতেছি। তো সেক্ষেত্রে আমরা ব্যাচমেট হিসেবেই থাকি। তো আপনি বললে আমার কাছে মনে হয় আমি একটু দূরত্ব হয়ে যাচ্ছি তোমাদের কাছে। যাক, বলছো খুশি হলাম, সম্পর্ক বদলে গেলে একটু বলো। ঠিক 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 বলছো আহানা। আচ্ছা যাক, ওকে। তো দেখো খাওয়া দাওয়া হয়েছে মাইনুদ্দিন, খাওয়া দাওয়া কমপ্লিট? না, আচ্ছা মাত্র বাইরে গেছিলাম, মাত্র আসলাম। ও আচ্ছা সেই ক্লাসে ঢুকলাম আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম তুমি ক্লাস জয়েন করছো খাওয়া দাওয়া ছাড়াই, অনেক অনেক লাভ ইউ। আচ্ছা এবার দেখো শুরু করি। তো এটা মোটামুটি আমরা বুঝছি সবাই। এখন আমি একটু পরে অঙ্ক ধরবো, যে সূত্রগুলো লাগবে সেগুলো বলতেছি। দেখেন আমরা এখন যেই সূত্রগুলো লিখবো এগুলো ম্যাম আমাদের বারবার বলছিল, এগুলো কোনোভাবে ভুলে গেলে চলবে না। ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন ডিজেড, এই তিনটা কিন্তু অনেক ব্যবহার হয় ম্যাথমেটিক্সে, আমরা অনেক দেখব। এটা একবারে ইজি, বুঝছো? ম্যাম আমাদের কয়েকবার পড়াইছিল, অনলাইনেও ক্লাসে পড়াইছিল, অফলাইনেও পড়াইছিল। শুধু এই টার্মগুলো থাকলে কি হবে, দেখো এখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো কিছুই নেই মাঝখানে, কোনো কিছু নেই, শুধু হচ্ছে গিয়ে আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড। উত্তরটা কি হবে জানো? একবারে সিম্পল, শুধু এই মনে রাখবা ডি আর ইন্টিগ্রেশন কাটাকাটি, ডি ইন্টিগ্রেশন কাটাকাটি, ডি ইন্টিগ্রেশন কাটাকাটি, যা থাকবে তাই উত্তর। তো কি হবে, প্রথমটা উত্তর হবে কি এক্স প্লাস সি, মানে কি এই ইন্টিগ্রেশন আর ডি সাইন কাটাকাটি যাবে, শুধু এক্স থেকে যাবে, অর্থাৎ এটা কাটাকাটি শুধু এক্স, আর উত্তর লেখার সময় প্লাস সি। আবার ইন্টিগ্রেশন ডি কাটাকাটি শুধু ওয়াই, উত্তর লেখা শেষ প্লাস সি। আবার ডি ইন্টিগ্রেশন কাটাকাটি, সিটা যদি না দিই ভুলে যাই তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ নাম্বার কমা দিতে পারে, কারণ কি আমার ইন্টিগ্রেশনের সাইনের মধ্যে ডি সি দিতে হবে, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা আমাকে ইন্টিগ্রেশন সাইনের ব্যবহার বোঝায় যে এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে। এই সি এর সাথেই আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা সম্পর্ক আছে, সি দেওয়া মানে এটা ইন্টিগ্রেশন হয়েছে, সি দেওয়া মানে না এটা আমাকে ডিফারেন্সিয়েশন হয়েছে, এটা কি বোঝায়, এই জন্য সিটা দিতে হবে, বুঝছো? ভালো একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন করছো, থ্যাংক ইউ। আচ্ছা
লাস্ট অফ অল যে সূত্রটা নিয়ে আমরা কাজ করে দেন অঙ্ক যাব, এটা হচ্ছে sec স্কোয়ার জেড। আমরা সবাই জানি 10x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কোয়ার এক্স, আর sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে 10x। যদিও এখানে জেড দেওয়া আছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার জেড ডিজেড, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 10z। আসলে মজার ব্যাপার কি জানো, এই 10zকে ডিফারেন্সিয়েট করলে পাবা sec স্কোয়ার জেড, আর sec স্কোয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে পাবা 10z। মানে উল্টা, ডিফারেন্সিয়েটের উল্টাই হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশনের সূত্রটার উত্তরটাই হবে ইন্টিগ্রেশনের প্রশ্ন। মানে এটার উত্তর এখানে প্রশ্ন হয়, এটার প্রশ্ন এখানে উত্তর হয়, মানে এটা এক্সচেঞ্জ হয় আর কি, একটা জানা একটা পাওয়া যায়। তো মনে রাখবা sec স্কোয়ার জেড ডিজেড এর উত্তর হচ্ছে 10z আর প্লাস সি। ওভারঅল 14টা সূত্র লেখা শেষ। যে কটা ম্যাথ আমাদের দিছে ম্যাম করতে, এইগুলো পড়লেই হবে, এর বাইরে লাগতেছে না ওই ম্যাথগুলো করতে। 5টা ম্যাথ দিছিল। এখন মেইন বিষয়, মেথড অফ সাবস্টিটিউশনের মেইন কাজটাই আমরা এখন শিখবো। এটা 15 নাম্বার না অবশ্য, আমি নিয়ম লিখছি আর কি, মারাত্মক কথা। আমি একটু বলি, যারা যারা আর কি দেখছো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। হচ্ছে 14টা ওভারঅল সূত্র যেগুলো আমরা কাজে লাগবো যে কটা ম্যাথ আমরা সলভ করবো। হ্যাঁ, রেকর্ড চলতেছে, রেকর্ড 21 মিনিট তো হয়েছে। রেকর্ড ছাড়া তো ক্লাস নেওয়াটা আমার কাছে একটু অন্যরকম লাগে, বা একটু কাছে মনে হয় যে এটা ক্লাসটা মরা হয়ে গেল, কেউ দেখলো না। যাক, রেকর্ড চলতেছে। আচ্ছা, এখন বলি, যেটা জানতেই হবে ম্যাথ করতে গেলে, যে কথাটা জানতেই হবে, দেন ম্যাথ আমরা বুঝতে পারবো ইজিলি। ওকে, তো মনোযোগ দিও। মারাত্মক স্পেশাল কথা, এটা ম্যাডামও বলছিল বারবার যে মেথড অফ সাবস্টিটিউশনে যখন তুমি একটা অঙ্ক করবা, মেথড অফ সাবস্টিটিউশনে অঙ্ক করার সময় এমন একটি অংশকে তোমাকে জেড ধরতে হবে যাকে অন্তরীকরণ করলে পরবর্তী অংশটা পাওয়া যায়। এই কথাটা আমরা হয়তোবা অনেকেই বারবার ম্যামের কাছ থেকে শুনছি, যে অঙ্কের মধ্যে এমন একটা অংশকে তোমাকে জেড ধরতে হবে যেইটাকে অন্তরীকরণ করলে পরবর্তী অংশটা হুবহু পাওয়া যায়। এই কথাটা দেখো তো আমাদের কারো মনে আছে কিনা, ম্যাম এই কথাটা বারবার বলছিল। মেথড অফ সাবস্টিটিউশনটা হচ্ছে এমনই, একটাকে ধইরা আরেকটা বের করতে হয়। এখন আমাকে চেক করতে হবে যে কোনটাকে ধরলে অপরটা পাওয়া যায়, প্রথমটা ধরলে পাওয়া যায় নাকি পরেরটা ধরলে পাওয়া যায়। এই কথাটা কি কারো মনে আছে? ম্যাম বলছিল বারবার, এটা আমাদের পড়াইছিল, এবং অঙ্ক করতে এটা কাজে লাগবে, বেশিরভাগই প্রতিটা অঙ্কেই কাজে লাগবে। যে আমাদের অঙ্কর মধ্যে 2টা অংশ থাকবে, সবসময় 2টা অংশ, কম হলে 2টা অংশ থাকবে। সেই 2টা অংশের মধ্যে যে কোনো একটাকে আমার জেড ধরতে হবে। এখন কোনটাকে জেড ধরবো, প্রথমটাকে নাকি দ্বিতীয়টাকে, এটা আমরা অঙ্ক করতে করতে বুঝবো। তো আমাদের এমন একটা রাশিকে জেড ধরতে হবে যে রাশিকে অন্তরীকরণ করলে প্রথম অংশ বা পরের অংশটা পাওয়া যায়, বা অন্য অংশটা হুবহু পাওয়া যায়। সেটাকে জেড ধরেই আমাকে অঙ্কটা সমাধান করতে হবে। দেখো তো সবার কি এই কথাটা মনে আছে কি না? ম্যাডাম বলছিল আমাদের ক্লাসে বারবার, কারো কি মনে আছে? জি ভাই, মনে আছে। হ্যাঁ, তো এই কথাটা যদি মনে রাখতে পারেন, এখনো চলেন আমরা অঙ্ক শুরু করি। আর কিছু লাগবে না, এখন হচ্ছে মেইন অঙ্ক, জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যে অঙ্কটা দিয়ে আমরা শুরু করবো, এটা হচ্ছে এক্সাম্পল 3, যেটা আমাদের ম্যাম বলছিল পরীক্ষার সাজেশনের মতো যেটা আসতে পারে। তো চলো শুরু করি, এটা দেখি আমরা। অঙ্কটা হচ্ছে যেটা আমি একটু জুম আউট করি, হ্যাঁ একটু ওয়েট। দেখো এক্সাম্পল 3 এর মধ্যে বলতেছি কি, যে ইন্টিগ্রেশন সাইন e⁻x ইন্টু √e⁻x+1 dx, এই রাশিটার মান নির্ণয় করো, বা মান কত। একটা কাজে লাইন থেকে বের হতে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, ওকে মাইনুদ্দিন বলছো, খুশি হলাম। আচ্ছা দেখো, তো এক্সাম্পল 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন e⁻x, এটা dx এর মানটা কত, মানে এটার মান কত আমাদের বের করতে হবে। আশা করি সবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আমাকে জানাও, আদনান শরীফ, তুমি তো মেবি একটু নতুন আজকে, বা এর আগে ক্লাসে ছিল কিনা আমি জানি না, একটু আমাকে জানাও বুঝতে পারতেছো কিনা। আদনান শরীফ, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। আর আহানা বলি, শোনো তুমি তো ক্লাসে জয়েন করো নাই, ওই আদনান কি তোমার নাম মনে করছিলাম, তো দরবার বলতেছিলাম যে আহানা কথা বলো না কেন, পরে অনেকক্ষণ পরে জানলাম তো নামটা আদনান। আচ্ছা, তো হ্যাঁ দেখো এবার, আচ্ছা এটা দেখো। তো এখন এই জায়গার মধ্যে আমরা কাকে জেড ধরবো,
আচ্ছা এখানে জেড ধরবো কেন, একটা কথা বলি। জেড কেন ধরবো, আমাদের এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনের মধ্যে চলক কি লেখা আছে, এই যে এক্স লেখা আছে, এক্স চলক হচ্ছে এক্স। আমাদের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে চলকগুলো এক্সই লেখা থাকে, এই জন্য আমরা জেড ধরি। ওয়াইও ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের আসলে জেড ধরে অঙ্কগুলো করাইছে তো ম্যাম, বা জেড ধরাটা ইজি তো, এই জন্য আর কি। তো সবসময় যে জেড ধরতে হবে এমন তো কোনো কথা না। সাপোজ একটা অঙ্ক তোমাকে দিয়ে দিল, ওই যে জেড দিয়েই দিল, জেড দিয়ে একটা অঙ্ক দিয়ে দিছে, তখন তুমি জেড ধরতে পারবা না, তখন ধরবা তুমি এক্স বা ওয়াই। মানে প্রশ্নে যে চলক দেওয়া থাকবে সেটার পরিবর্তে অন্য একটা চলক ধরে তুমি একটা অঙ্ক সলভ করবা। যেহেতু এই অঙ্কের মধ্যে আমাদের এক্স দেওয়া আছে, তো আমরা জেড ধরে কাজ করবো আর কি। জেড দেওয়া থাকলে এক্স বা ওয়াই ধরতাম। ওকে, এই কথাটা খেয়াল রাখবা। এখন আমাদের আসল ব্যাপার, আমরা কোনটাকে জেড ধরবো? আমরা কি এই রুটের বাহিরের অংশটাকে জেড ধরবো নাকি ভেতরের অংশটাকে জেড ধরবো, এটা আমরা চেক করব। চলো একটু চেক করি। আমরা এই কাজটা রাফে করব, বুঝছো? এই কাজটা আমাদের খাতা রাফে করলে ইজি হবে বা বুঝতে সহজ হবে। অঙ্ক তো আসলে মুখস্থের বিষয় না, এটা হচ্ছে বুঝে বুঝে করার বিষয়। তো চলো আমরা প্রথমত এই রাশিটাকে, রুটের বাহিরে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরি। আচ্ছা দেখো তো, লিখতেছি, ধরতেছি যে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখন ধইরা কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। তো এখন আমরা যদি বাম পাশে অন্তরীকরণ করি, বাম পাশে অন্তরীকরণ কিন্তু আমাদের এই চিহ্নর সাপেক্ষে লিখতে হবে। তো লিখতে হবে ডি ডি অফ জেড। তখন এখানে আমরা এক্স লিখলে হবে না, কারণ এখানে জেড আছে, তো জেড যেহেতু আছে জেড দিলাম, আর এখানে জেড ইকুয়াল টু। আর ডান পাশে যখন আমরা অন্তরীকরণের ইয়েটা ধরবো তখন কি লিখবো বলতো? ডিডি জেড নাকি এক্স লিখবো? এখানে কোন চলকটা আছে? এক্স আছে, ভেরি গুড। তখন আমাদের এক্স লিখতে হবে, মানে কি যেই চলক থাকবে সেই চলকের সাপেক্ষে কি অন্তরীকরণ সাইন। আচ্ছা এবার দেখো ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম। এখন এটা বিষয় খেয়াল করো, এই যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করতেছি, আচ্ছা বলো তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে উত্তর কত হয়? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সই হয়, গুড। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা ই টু দি পাওয়ার এক্স কে ধরছি, এটার ফলাফল পাইছি কি? শুধু ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো তো, প্রথমে ছিল ই টু দি পাওয়ার এক্স, এটাকে তো ধরছি, এটা ধরলাম, এটা বাদ দিলাম যেহেতু ধরছি এটা। আচ্ছা আমাদের পাওয়ার কথা ছিল কি পরেরটা? পরেরটা কি ছিল? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। দেখো তো ই টু দি পাওয়ার এক্স কে জেড ধইরা আমরা কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পাইছি? দেখো তো ই টু দি পাওয়ার এক্স কে জেড ধইরা আমরা কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পাইছি কিনা? যেমন দেখেন প্লাস ওয়ান ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ছিল, আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এ ধইরা ই টু দি পাওয়ার এক্সই পাইছি, প্লাস ওয়ান কিন্তু পাই নাই। এই কথাটা দেখো বুঝছো কিনা? আমরা ই টু দি পাওয়ার এক্স কে ধরছি জেড, এটাকে ধইরা অন্তরীকরণ কইরা আমরা এটা পাইছি, কিন্তু আমার কথা কি ছিল? আমরা এমন একটাকে জেড ধরবো যেটাকে ধরলে পরেরটা হুবহু পাওয়া যায়। এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা অংশ, আর পরের অংশটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। অনেকে বলবো এখানে রুট আছে, রুট থাকুক, রুট নিয়ে কাজ নাই, শুধু অংশটার দিকে খেয়াল করো। অংশ ই টু দি পাওয়ার এক্স একটা অংশ, আর একটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আরেকটা অংশ। তো ই টু দি পাওয়ার এক্সকে ধরলে তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পাওয়া যায় না, প্লাস ওয়ান কিন্তু পাওয়া যায় না। এই কথাটা ক্লিয়ার বুঝছো কিনা? ক্লাসে বাকি একটু আমাকে কথা বলো। আদনান, আহনাফ, ইমাম, সাদমান, তালহা, কথাটা ক্লিয়ার বুঝছো কিনা? জি ভাই বুঝছি। তার মানে আমাদের, হ্যাঁ আমাদের কিন্তু এখানে হুবহু পাইতে হবে, ই টু দি পাওয়ার এক্স এর ধরছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানই পাইতে হবে, কিন্তু এখানে প্লাস ওয়ান তো আসে নাই। তার মানে ই টু দি পাওয়ার এক্স যে ধরছি এটা হয় নাই, তাহলে আমাকে কি ধরতে হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরতে হবে। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে জেড ধরলেই তুমি ই টু দি পাওয়ার এক্স পেয়ে যাবে অটোমেটিকলি। চলো শুরু করি, এটা আর ভেঙে দেখাতে হবে না, এটা আমি ডাইরেক্ট লিখে দিব। প্রথমে লিখবো গিভেন, যা দেওয়া আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন ই টু দি পাওয়ার এক্স ইন্টু রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিএক্স। এখন আমরা এইটাকে ধরবো, রুটের মধ্যে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা কি ধরবো? এইটাকে আমরা ধরবো জেড। তো লিখবো ধরি, ধরি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এখন আমরা দুই পাশে কি করব? অন্তরীকরণ সাইন ব্যবহার করব। বাম পাশ হবে ডিডি জেড, ডান পাশ হবে ডিডি এক্স, কারণ আমাদের চলকের মতোই কাজ করবে। আচ্ছা তো দেখো বাম পাশে লিখলাম জেড এর সাথে ডিডি জেড, ডান পাশে যেহেতু এক্স ছিল ডিডি এক্স, এরকম আর যা ছিল তাই। এবার দেখো তো মনে আছে কিনা
জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করব, আবার এটা কিন্তু আমাদের মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এই রেজাল্টটা কি হবে আমরা সূত্রে পড়ছিলাম, মনে আছে কারো? এমনিতে তো 1 হইতো, তাই না? জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে 1, কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন দেখা কি করতে হয়, একটা জিনিস গুণ করতে হয়। ডিজেড, ভেরি গুড, ইমাম উত্তর দিয়েছ, চমৎকার। ডিজেড শুধু হবে ডিজেড। এটা কিন্তু আমরা পড়ছি, যে প্রথমেই আমি পড়ছিলাম, হয়তো বা ভুলে যাচ্ছ। দেখো আমি কিন্তু যে পড়াইছিলাম এই অংশটা, এই যে বলছিলাম এই যে কাজে লাগবে। ডিডি জেড অফ জেড থাকলে শুধু ডিজেড, ডিডি ওয়াই অফ ওয়াই থাকলে ডিওয়াই, ডিডি এক্স অফ এক্স থাকলে ডিএক্স। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। বললাম না, সূত্র যদি মনে রাখতে পারো তাহলে একবারে ইজি, পানি ভাত, কিছুই না। আচ্ছা, এরপরে আমরা ডান পাশে ডিডি এক্সটাকে ই টু দি পাওয়ার এক্স এর সাথে আলাদা করে দিলাম, আর ওয়ানের সাথে আলাদা করে দিলাম। এইবার ব্যাপারটা খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হবে, শুধু ই টু দি পাওয়ার এক্স। আর এখানে কিন্তু একটা ঝামেলা আছে, কারণ বলছিলাম না যে মেথড অফ সাবস্টিটিউশন ডিএক্সটা গুণ করতে হয়, তো ডিএক্স গুণ করলাম। আর এখানে 1কে অন্তরীকরণ করলে কিন্তু হয় 0, কারণ 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকে অন্তরীকরণ করলে কি হবে 0, তো 0টা না লিখলেও সমস্যা নেই। তার মানে ফাইনালি আমরা যে রেজাল্টটা পাইলাম, ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা এতটুকু সবাই? এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছো কি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো। আমরা ধরছি কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ধরে কি ই টু দি পাওয়ার এক্স পাইছি? দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ধরে কিন্তু ই টু দি পাওয়ার এক্স পাইছি। কোথায় পাইছি? দেখো লাস্টে তো পেয়ে গেছি যে ই টু দি পাওয়ার এক্স। আবার ডিএক্সটা কেন আসলো? আসুক, সমস্যা, আমরা তো পাইছি। আমরা একটা রাশি ধরে তার একটা রাশি পাইছি, এটাই হচ্ছে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন। একটাকে ধরে আরেকটাকে হুবহু বের করতে হয়। ওকে, তো মোটামুটি এতটুকু পাওয়ার পর আমার কি কাজ করতে হবে? এরপরে আমাদের আর কোনো কাজই করতে হবে না, এখন জাস্ট আমাকে মানগুলো বসাইতে হবে। যারে ধরছি তারে আমি বসাই দিব মানে অঙ্কের মধ্যে। এটা রাফ না, খাতার মধ্যে লিখতে হবে। ধরে যখন আমরা দেখব যে হয়ে গেছে, তারপর আমরা এই জাস্ট যাকে ধরছি তার মানটা আমি বসাই দিব। তো কিভাবে এটা বসাবো? প্রথমে আমাদের অঙ্ক যা দেওয়া ছিল আমরা তা লিখে দিব, অঙ্কটা তো যা আছে লিখে দিলাম। এখন একটা কাজ করি, একটু সাজাবো। এই রুটটাকে প্রথমে আনে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে একটু লিখে দিব আর কি, সাজালাম। দেখো ইন্টিগ্রেশন সাইন রুট ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর এরপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে আর ডিএক্সকে আমি গুণ করলাম। এটা করা যায়, যেহেতু গুণ আছে আগে পরে লেখা যায়, সাজাইছি আর কি। আশা করি বুঝতে পারছো। এবার রুটের মধ্যে যা ছিল এটাকে আমরা কি ধরছিলাম? জেড ধরছিলাম, অর্থাৎ এই রাশিকে জেড ধরছিলাম। তো ইন্টিগ্রেশন সাইন রুট জেড, ইন্টিগ্রেশন সাইন রুট জেড, কারণ কি এটাকে আমরা জেড ধরছি, বসাই দিলাম। আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কত পাইছি দেখো তো, ওই যে দেখো লাস্টের দিকে তাকাও একটু, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কিন্তু ডিজেড। তার মানে এই যে মানটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মানটার পরিবর্তে লিখলাম ডিজেড। এই লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখো বুঝছো কিনা। জাস্ট ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মানটাই ডিজেডটা বসাই দিছি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটাকেই ডিজেড বসাই দিছি, এই জন্য সাজাইছি আর কি। আগে ছিল পরে লিখছি, বুঝতে পারছো? একটু এই লাইনটা দেখো বুঝো কিনা। জাস্ট আমরা এই লাস্টের লাইনের দিকে তাকাইয়া একটু সাজাইয়া জাস্ট এটাকে আমি এর পরিবর্তে রিপ্লেস করছি। কথা কি ক্লিয়ার? এতটুকু আদনান, আহনাফ, ইমাম, সাবিহা, সাদমান, এটা আমাকে জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এরপরে দেখো এই লাইনটার দিকে তাকাও। হ্যাঁ, ইন্টিগ্রেশন রুট জেড ইন্টু ডিজেড, এটার কোনো সূত্র আসলে নাই, এটা কোনো সূত্র আসলে নাই। আমার ডিডিএক্স এর সূত্র আছে, ডিডিএক্স রুট এক্স এর সূত্র আছে, কিন্তু ইন্টিগ্রেশন রুট এক্স এর সূত্র, রুট জেড এর সূত্র নাই। এখন এটাকে কি করতে হবে জানো? এখন এটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে। রুট মানে কিন্তু হাফ, কোনো কিছুর ওপরে রুট মানে কিন্তু পাওয়ার হাফ। কেন পাওয়ার করলাম? কারণ ওই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের মতো আমরা ফেলবো, এই জন্য আমরা পাওয়ারে হাফ করলাম। রুট মানেই পাওয়ার হাফ। এটাকে এক্স ধরো, এটাকে এন ধরো, ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কি হবে? এন প্লাস 1/1, ও যে সূত্র শিখছিলাম, এই যে
জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওয়ান, এন হচ্ছে এটা, প্লাস ওয়ান যোগ করলাম, হাফ প্লাস ওয়ান আমার ভাগ করলাম, প্লাস সি হচ্ছে রেজাল্ট বসানোর জন্য দিলাম। দেখো এটা বুঝো কি না, রুট জেড যেহেতু ছিল, এটা কোনো সূত্র ছিল না, এই জন্য আমরা পাওয়ার দিলাম। রুট মানে পাওয়ার হাফ, পাওয়ারটাকে এন চিন্তা করো, এটাকে এক্স চিন্তা করো। ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, এন মানে হাফ, তাহলে হাফ প্লাস ওয়ান, নিচে হাফ প্লাস ওয়ান প্লাস সি। এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার? একটু কথা বলতে হবে, আমার ক্লাসে লিঙ্কটা চলে যাবে, আমি নেক্সট লিঙ্ক দিলেই পরবর্তী লিঙ্কে এই যে ক্লাসটার এই বাকি অংশ দেখা দিব, আর পরবর্তী অঙ্ক করে দিয়ে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো লিঙ্ক চলে যাবে, তো আমি একটু ওয়েট করতে বলি, 5 থেকে 10 মিনিট, বেশি না, একটু ওয়েট করো, রেকর্ড সেভ হতে হবে। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা আলোচনা করতেছিলাম আমাদের এই স্পেশাল যে সূত্রটা, ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তো এখানে আসলে একটু হিজিবিজি লাগতেছে, কারণ এটা দেখে তেমন মনে হচ্ছে না যেটা আসলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কিনা। আসলে এটা তো ভগ্নাংশ, এই জন্য আর কি একটু ঝামেলা হচ্ছে। তো ওই যে আগের মতোই, ভগ্নাংশ হোক বা যেটাই হোক, পাওয়ার তো পাওয়ারের সাথে এক যোগ করবা, সেটাকেই আবার নিচে লিখে দিবা। আর প্লাস সি কেন দিলাম, কারণ এটা রেজাল্ট, এটাই হবে রেজাল্ট, একটু ক্যালকুলেশন করতে হবে, তো এই জন্য আর কি আমরা পুরো রেজাল্ট লিখি নাই, প্লাস সি দিলাম। আর এখন এখানে ভগ্নাংশের যোগ হবে লসাগু, উপরেও লসাগু নিচেও লসাগু। চলো লসাগু করে ফেলি। লসাগু করলে উপরে কি হবে, জেড টু দি পাওয়ার লসাগু হবে 2, আর এখানে হবে 1 প্লাস 2 একে 2, এটা আমরা জানি, জেড টু দি পাওয়ার 1 প্লাস 2/2, আর নিচেও হবে কি 1 প্লাস 2/2 আর প্লাস সি। এখন সে এত মানে ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নাই, আমি ভেঙে ভেঙে লিখছি যাতে তোমরা বুঝতে পারো ইজিলি আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো ক্লাসের এই মোমেন্টে আমি একটা কোশ্চেন করতেছি ইমামকে। ইমাম, তো ইমামের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলি, যেটা বলতেছিল আর কি, ইমামের সাথে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইমাম তো থাকো ঢাকার চক বাজারের কাছাকাছি। তো আমি যে কোচিংয়ে পড়াই আর কি, সেই কোচিংয়ে আমার প্রতি মাসেই গিফট দিতে হয় বাচ্চাদের। প্রতি মাসে ওদের পরীক্ষা হয়, অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্টের একটা প্রাইজ দিতে হয় আর কি। তো এই প্রাইজটা আসলে অনেকগুলো হয়, তো এই জন্য আমাকে একটু মানে চক বাজার থেকে আনতে হয়। তো দেখা যায় সপ্তাহে 7 দিনই আমার কোচিংয়ে ক্লাস থাকে, তেমন মানে আর কি কোচিংয়ে যেহেতু ক্লাস লং টাইম, তো ঢাকার দিকে যাওয়াও তেমন হয় না, তো চকবাজারে তো আসাও হয় না তেমন, তো আর কি গিফটও তেমন আনা হয় না। তো আমি ইমামকে এটাই আর কি আজকে বলতেছি ক্লাসের মধ্যে, যদিও বাইরে বলতে পারতাম, তারপরে বললাম আর কি যে ইমাম একটু কষ্ট করে তুমি একটু আমাকে একটু কষ্ট করে এটা একটু ম্যানেজ করে দিও, যেহেতু ভার্সিটি তোমার সাথে আমার দেখা হয়, অ্যামাউন্টটা কত আমি তোমাকে জানা দিব, এই অ্যামাউন্টের মধ্যে গিফটের লিস্টটা জানা দিব, তোমার যেহেতু চকবাজারে আসা যাওয়া হয়, তো তুমি সেখান থেকে আমাকে মাঝে মধ্যে একটু গিফটের ব্যবস্থা করে দিও আর কি। তো এটা আমি তোমার সাথে আবার পরালোচনা করবো, আপাতত তোমাকে একটু জানাইলাম আর কি, ওকে। আচ্ছা, তো দেখো আমরা শুরু করি যেখানে ছিলাম। তো যেটা বলতেছিলাম, ওই যে জেড টু দি পাওয়ার উপরে যেটা ছিল ভগ্নাংশ আমরা করলাম লসাগু। এখন লসাগু যদি করি, লাস্ট অফ অল আমাদের গিফট কই, তোমাদের গিফট, আচ্ছা তোমাদের তো আমি সরাসরি দিব, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখাতে হলে তো তোমরা পেয়ে যাবা। আচ্ছা দেখো, জেড টু দি পাওয়ার 3/2, নিচে কি 3/2, এর যোগ বিয়োগ করলে হয়। এখন একটা বিষয় খেয়াল করো, উত্তরটা আসলে ভগ্নাংশ রাখাটা সৌন্দর্য না, এই ভগ্নাংশটাকে সামনে যদি উঠায় দাও, তাহলে কি হবে, লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে, তাহলে আমাদের দেখতে ঠিক এরকম হবে। নিচে কি ছিল, নিচে ছিল আমাদের 3/2, উপরে উঠে গেল 2/3, তো এটা ভগ্নাংশ উল্টায় গেল 2/3, জেড 3/2 প্লাস সি। এই লাইন দুটা কি বুঝতে পেরেছো, এটা আমাকে জানাও বাকিরা, হ্যাঁ এটা আমাকে জানাও, ক্লিয়ার এই দুটা লাইন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন উত্তর কিন্তু এখানে হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় উত্তর এখানে হবে না, কারণ অঙ্কের মধ্যে জেড বলতে কিছুই ছিল না, আমরা কিন্তু জেড ধরছিলাম,
জেড ধরছিলাম কাকে বলো তো? এই যে দেখো, জেড ধরছিলাম e⁻x+1 কে। যেহেতু অঙ্কের মধ্যে কোনো জায়গায় জেড ছিল না, জেড ধরে আমরা অঙ্ক করছি সহজ করার জন্য, এই জন্য জেডটাকে পরিবর্তন করে জেডের মানটাও লিখে দিতে হবে লাস্টে। জেডের মান কি? e⁻x+1। ফাইনালি রেজাল্টটা আসবে আমাদের এইটা। একটু দেখো, আমি জুমটা ঠিক হোক, উত্তরটা এটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে জেড তো আসলে কোনো অঙ্কের অংশ না, তো জেডের পরিবর্তে তার মানটা বসা দিতে হবে। 2/3 ইন্টু জেডের মান কি ছিল? e⁻x+1। ব্র্যাকেট দিয়ে লিখে পাওয়ার যে তোলা আছে 3/2, পাওয়ার 3/2 আর প্লাস সি এর মতো লিখে দিলাম। এটাই কিন্তু আমাদের ফার্স্ট উত্তর, অর্থাৎ প্রথম প্রশ্নের রেজাল্ট। বুঝতে পেরেছ কি? অঙ্কটা ক্লিয়ার পুরোপুরি? জি ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো দেখা যায় আসলে কিছু কিছু অ্যাড আসে ইন্টারনেট থেকে বা ফেসবুক থেকে, অ্যাড আসে যেগুলো হচ্ছে কি অপ্রত্যাশিত অ্যাড। তো এখন তো আমি ক্লাস নিচ্ছি সরাসরি, তোমরা এই অ্যাডটা দেখতে পাচ্ছ না। রেকর্ড ক্লাস যারা দেখবে ওরা তো দেখবে, কারণ উপরে নোটিফিকেশন আসে, তো তোরা তো দেখবে যে অ্যাড আসতেছে কিছুক্ষণ পর পর, এই অ্যাড আসে সেই অ্যাড আসে। কিছু কিছু অ্যাড থাকে একটু বিশ্রী বা অপ্রত্যাশিত। তো ইন্টারনেটে কিছু কিছু এই অ্যাডের জন্য দেখা যায় অনেক সময় পার্সোনালিটি ব্যাপার নিয়েও প্রশ্ন আসে। দেখা যায় মাঝে মধ্যে এমনও কিছু অ্যাড আসে যেগুলো অপ্রত্যাশিত, মানে সাপোজ ফ্রেন্ডদের সাথে আমরা কথা বলতেছি বা ফ্রেন্ডে আলোচনা করতেছি, হুট করে একটা অ্যাড চলে আসলো ইন্টারনেটে, যে অ্যাডটা কখনো প্রত্যাশাই করে না এত খারাপ একটা অ্যাড আসবে। তো সেটা দেখে তো মনে হবে যে ফ্রেন্ডসটা একটু খারাপ অ্যাড শো করতেছে কেন। আসলে এটা বিষয় না, বিষয় হচ্ছে কি ইন্টারনেটের মধ্যে যে অ্যাডগুলো শো হয়, সেই অ্যাডগুলো দেখা যায় অনেক সময় তোমার সাইডের যে মানে খারাপ যে অ্যাডগুলো আছে সেগুলো অনেক সময় প্রমোট করা হয়। তো এগুলোর জন্য দেখা যায় অনেকের পার্সোনালিটির ওপরও প্রশ্ন আসে, যদিও এটা ওরকম পার্সোনালিটির প্রশ্ন না, তারপর আমি বলে দিই অনেকে এটা হয় যে আমরা দেখতে পাই যে একটা মানুষ ভালো, তাকে মানে ভালোভাবে চিনি জানি, তার মোবাইলে এরকম হঠাৎ অ্যাড আসে ইন্টারনেট কানেকশন অন করলে। এটা আমার মোবাইলেও হয়েছে, কিন্তু আসলে মানুষটা কিন্তু ওরকমভাবে কিছু ব্রাউজ করে না, কিন্তু আসে কেন? আসলে দেখা যায় ইন্টারনেটের মধ্যে কিছু অ্যাক্সেস থাকে যেগুলো আসলে খারাপ সাইটগুলো প্রমোট করার জন্য সেই অ্যাক্সেসগুলো দেয়। তো হুঠাৎ দেখা যায় মোবাইলে অনেক জায়গায় অনেকগুলো লিঙ্কে চাপ দেওয়া বা অন্য কোনো জায়গায় সাইডে ক্লিক করার ক্ষেত্রে দেখা যায় কি এগুলো চলে আসে অটোমেটিকলি। এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তো দেখো, তো এটা উত্তরটা বুঝতে পারছো ক্লিয়ারলি। এখন আমরা যাচ্ছি পরবর্তী অঙ্ক, যে অঙ্কটা আমাদের একটু ডিফারেন্ট বলতে ইজি আছে এরকমই, জাস্ট ধরতে হবে। কারে ধরতে হবে এখন সেটা হচ্ছে মূল বিষয় আর কি। এক্সাম্পল 4 নিয়ে এখন আমরা আলোচনা করব। আশা করি এখানে কোনো প্রশ্ন নাই, এই অঙ্কটা যেরকমভাবে বুঝছেন এক্সাম্পল 4টা আরও ইজি, জাস্ট আমাকে ধরা শিখতে হবে কাকে ধরব। তো দেখেন এক্সাম্পল 4-এ বলতেছে যে ইন্টিগ্রেশন সাইন 1/√x ইন্টু cos√x dx এর মান নির্ণয় করো। এই জায়গার মধ্যে আমার ধরতে হবে কারে, এটা আমরা একটু চিন্তা করি। প্রথমে একটু চিন্তা করো, গেজ করো, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে 1/√x আর একটা হচ্ছে cos√x, আর dx তো হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের একটা চিহ্ন আর কি। এখন গেজ করো তো আমরা এখানে কোনটাকে ধরবো, 1/√x কে জেড ধরবো নাকি cos√x কে জেড ধরবো? গেজ করো তো একজন, কি হইতে পারে? cos/√x কে। আচ্ছা, যদি cos√x কে আমরা জেড ধরি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমি জাস্ট ওই ব্যাপারটা তোমাকে শেয়ার করি। দেখি cos√x কে যদি আমরা আচ্ছা বলো cos আমরা ধরলাম আর কি, cos√x কে আমরা ধরলাম জেড। আচ্ছা, এখন বাম পাশে কিছু একটা হবে, ডান পাশটা নিয়ে আমি একটু কাজ করি। ডান পাশে যদি আমরা dx এর সাপেক্ষে এটা লিখি, এখন একটা বিষয় খেয়াল করো তো, যে cos x এর অন্তরীকরণ করলে কি আসে? মাইনাস সাইন আসে, √x তো থাকবেই। আবার এই √x কে যেহেতু আমরা কি ধরছি, x ধরছি, তো √x কে অন্তরীকরণ করলে আসবে কি 1/√x, মানে অনেক কিছু আসে। এখন একটা বিষয় খেয়াল করো, এটা যদি নাও বুঝো সমস্যা নেই, আপাতত এটা দেখো যে cos x কে অন্তরীকরণ করলে কি আসতেছে, মাইনাস সাইন x √x আসতেছে। এখন দেখো তো অঙ্কের মধ্যে কি মাইনাস সাইন এরকম কিছু আছে কিনা, আছে?
নাই কিন্তু। না না তাহলে আমরা যদি কজ রুট এক্সকে যে জেড ধরছি এটা আমার ভুল হয়েছে, এটা ধরা যাবে না। কারণ বলছিলাম মেথড অফ সাবস্টিটিউশনটা কি ছিল, যাকে ধরবা সেটাকে অন্তরীকরণ কইরা অপরটা পাইতে হবে। কজ রুট এক্সকে যদি আমরা জেড ধরি 1/√x তো আসে না, আসে কি মাইনাস সাইন রুট এক্স, তো এটা তো নাই, তো কজ রুট এক্সকে জেড ধরা যাবে না। আহনাফ ক্লিয়ার হয়েছে এবার ব্যাপারটা? এটা খেয়াল রাখতে হবে, যাকে জি ধরবা ভাই ক্লিয়ার। হ্যাঁ যাকে ধরবা অন্তরীকরণ করে অপরটা পাইতে হবে, তো এটা ধরলাম। আচ্ছা তাহলে 1/√xকে জোর ধরো, যেহেতু আমরা এটা হয় নাই, তো 1/√xকে যদি আমরা জেড ধরি ব্যাপারটা কি হয় দেখো। আচ্ছা 1/√xকে আমরা জেড ধরলাম, এখন যদি ডিজেড করো অন্তরীকরণ তো করতে হবে, ডিডি এক্স এর সাপেক্ষে করলাম। আচ্ছা রুট এক্সকে তো আমরা রুট এক্স তো না, এখানে কি আছে 1/√x। আচ্ছা লিখতে পারি এরকমভাবে যে রুট এক্স ইনভার্স 1 লেখা যায়, 1/√x মানে কিন্তু রুট এক্স ইনভার্স 1 লেখা যায়। এখন এটাকে যদি তুমি অন্তরীকরণ করো কি আসবে জানো, -1√x -2। তো দেখো তো এখানে কি কজ আসছে, কজ আসে না কিন্তু। 1/√xকে আমরা জেড ধরছি, রেজাল্টে কোনো কজ ফাংশন পাই নাই, কিন্তু আমাদের এখানে কজ ফাংশন তো রয়ে গেছে, আমাদের তো কজ ফাংশন পাইতে হবে, এখানে কিন্তু কোনোভাবে কজ ফাংশন আসা সম্ভব না। কথা কি বুঝতে পারছো যা বলছি? একটু কথা বইল আদনান, আহনাফ, ইমাম, সাদমান। জি ভাই ক্লিয়ার, এখন বুঝতে পারছি। এখন কজ রুট এক্স কেও ধইরাও পাইলাম না পরেরটা, আবার এটা ধইরাও এটা পাইলাম না, এখন তাহলে কোনটা ধরবো? এখন গেস করো, আরেকটা জিনিস আছে এটাকে ধরলেই হয়ে যাবে, গেস করো তো, দুইটার একটাই মিলতেছে না, বলো বলো। ডিএক্স। ডিএক্স কে ধরা যাবে না, ডিএক্স তো হচ্ছে সাইন, ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন। চেষ্টা করছো আহনাফ? আচ্ছা দেখি আর কতটুকু কাছাকাছি যেতে পারো উত্তরে। আদনান চেষ্টা করো, ইমাম, সাদমান, সাবিয়া তো একটু দেরি করছো, আরেকটু কাছাকাছি, আরেকটু চিন্তা করো, হয়ে যাবে, আর কিছু নাই তেমন। ইন্টিগ্রেশন ডিএক্স তো হচ্ছে সাইন, এটা ধরা যাবে না। আহনাফ গেস করতে পারতেছো কি? 1/√x কস হবে নাকি? 1/√x কজ না, কজ রুট এক্স কিন্তু আলাদা আর 1/√x কিন্তু আলাদা। তো ইন্টিগ্রেশন দিয়ে ধরতে হবে। আচ্ছা ভেরি গুড, চমৎকার, সাবে উত্তর রাইট। এই তো রুট এক্স কে ধরতে পারি, থ্যাংক ইউ, চেষ্টা করছো অনেকক্ষণ আহানাফ, খুশি হলাম। আসলে এটার মধ্যে রুট এক্স কে ধরতে হবে, শুধু রুট এক্স কে ধরতে হবে, শুধু রুট এক্স কে ধরতে হবে, শুধু রুট এক্স কে ধরলে কজ আসবে না, কজ আসবে না, কিন্তু 1/√x তো আসবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। আমাদের এখানে কজের মতো থাকবে, শুধু রুট এক্সকে যদি আমরা ধরি তাহলে 1/√x পাবো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ দেখো গিভেন যা দেওয়া আছে, ইন্টিগ্রেশন সাইন 1/√x কজ রুট এক্স ডিএক্স। রুট এক্সকে আমরা ধরবো, কেন ধরবো একটু পরে এই প্রমাণটা দিচ্ছি। ধরি জেড ইকুয়াল টু রুট এক্স, এখন দুই পাশে অন্তরীকরণ সাইন নিয়ে আসো, বাম পাশে হবে ডিডি জেড অফ জেড, ডান পাশে হবে ডিডি এক্স অফ রুট এক্স। ওকে, এখন একটা বিষয় খেয়াল করো, ডিডি জেড অফ জেড হচ্ছে কি ডিজেড মেথড অফ সাবস্টিটিউশনে, আর এই যে দেখো ডিডি এক্স অফ রুট এক্স, এইটাকে অন্তরীকরণ করলে উত্তর কত হয় আমরা কিন্তু একটা ক্লাসে পড়ছিলাম, এই যে শুধু রুট এক্সকে অন্তরীকরণ করলে আসে 1/2√x, 1/2√x, কিন্তু এটা মেথড অফ সাবস্টিটিউশন দেখা কি আসবে, ডিজেড আসবে, তাহলে উত্তরটা হবে কি 1/2√x dx। আশা করি এটা সূত্রটা মনে আছে, পড়াইছিলাম তো প্রথম দিকেই। তো হবে কি শুধু হবে বাম দিকে ডিজেড আর ডান দিকে হবে 1/2√x dx। আহনাফ বুঝছো এতটুকু? প্রথম অংশ হতে এটা সূত্রটা মিস ছিল তোমার, এই জন্য এটা হচ্ছে সূত্র, রুট এক্সে অন্তরীকরণ করলে আসবে 1/2√x, আর ডিএক্স তো হচ্ছে কি মেথড অফ সাবস্টিটিউশনের জন্য। আহনাফি তোমাকে জানাও ব্যাপারটা বুঝলা কিনা? জি ভাই বুঝছি। এখন একটা বিষয় খেয়াল করো,
এই জায়গার মধ্যে এই যে নিচে যে 2 আছে, এই 2টাকে আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের কি আসে 2dz আসে। আর ডান পাশে লিখতে পারি 1/√x dx। এই যে দেখো 2 কেন গুণ করব, কেন গুণ করব, কেন গুণ করবা এই জিনিসটা এখন বুঝবা। আমরা যদি এই 2টাকে গুণ করি dz এর সাথে তাহলে হবে 2dz, আর ডান পাশে থাকবে 1/√x। এইবার দেখো প্রশ্নে কিন্তু 1/√xটা আমাদের দেওয়া ছিল। dxটাকে তুমি একটু চিন্তা করো, বাদ দাও, এটা সাইন যেহেতু এটা বাদ, 1/√x আসছে। আমরা √x ধরছি, √x থেকে ক্যালকুলেশন করে কিন্তু 1/√xটা পাইছি। যেমন দেখো আমাদের অঙ্কে কি ছিল, √x ছিল আর বাম পাশে ছিল কি 1/√x, কিন্তু এখানে কজও তো ছিল, কজও ছিল, কিন্তু কজ তো হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। কজের ডান দিকে যেটা ছিল এটাকে যেহেতু ধরছি, এটাকে ধইরা যেহেতু পরবর্তী অংশটা পাইয়া গেছি, কজ নিয়ে তেমন চিন্তা করতে হচ্ছে না, কজের মতো একটা সূত্র হয়ে যাবে পরবর্তীতে। এটাই হচ্ছে মেন বিষয়, যে সবসময় যে কজ সহই ধরতে হবে এমন কোনো কথা না, কজের সাথে যে কোনটা আছে সেটাকে ধইরাও অপর অংশটা পাওয়া যায়। কজ √x কে ধরে তো 1/√x পাই না, শুধু √x কে ধরে কি পাই 1/√x পাই। যেহেতু শুধু √x কে ধরে 1/√x পাই তো কজ ধরার কোনো মানে নাই, কজকে বাদ দিয়া ধরতে পারলেও কোনো সমস্যা নাই। এবার কথা বুঝছো কিনা, কজ ধইরা যেহেতু পাইতেছি না, কজ বাদ দিয়া ধরি তখন তো পাই, তার মানে এইবার √x রে জেড ধরাটা সঠিক হয়েছে। আহানা বুঝতে পারছো ব্যাপারটা? আদনান, ইমাম, সাদমান, তোমরা কি জি ভাই। বুঝছো? ক্লিয়ার। ওকে, তো এটা ভাই হ্যাঁ বুঝতে খেয়াল রাখবা যে কস সহ ধরলে মিলে না, কস বাদ দা ধরলে মিলে। ওকে, এবার চলো সাজায় লিখবো। এই যে এই কস √x কে প্রথমে লেখো, 1/√x dx-টাকে পরে লেখো, সাজানোর জন্য আর কি কাজটা করতেছি। কস √x-টা প্রথমে লিখলাম ইন্টু 1/√x dx লিখলাম। √x কে লিখছিলাম z, লিখে দাও, আর 1/√x dx এটার পরিবর্তে কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন সাইন ওই যে √x এর পরিবর্তে z লিখছি, শুধু √x এর পরিবর্তে z হইল, আর 1/√x dx এর পরিবর্তে 2dz লেখা যায়। কেন লেখা যায় 2dz? 2 কই থেকে আসলো? এই যে দেখো মজার বিষয় কি, লাস্টের লাইনটার দিকে তাকাও, 1/√x dx এইটার ক্যালকুলেশন করলে তো আমরা পাইছি 2dz। এখন এই যে 1/√x dx-টা না লিখে এর পরিবর্তে লিখব 2dz। এই জন্য আমরা লিখে দিলাম এই জায়গার মধ্যে যে 1/√x dx এর পরিবর্তে 2dz। এই জন্য আমরা কি করছি, এইটা আর এটা পাশাপাশি লিখছি, আর cos √x-টা ডান পাশে লিখছি, বাম পাশে লিখছি। দেখো তো এই লাইন দুটো বুঝতে সহজ হয়েছে কিনা, নাকি কোনো প্রশ্ন আছে কারো? সাজায় লিখছি আর কি, আগের মতো, আগের অঙ্কটার মতো এই অঙ্কটা পাইছি। এনিওয়ান কোনো প্রশ্ন আছে এখানে? এটা দ্রুত বললে ভালো হইতো, ইয়েস নো বলবা তো একটা। না ভাই। ওকে, এবার দেখো এই 2 কিন্তু আমাদের একটা সহগ, এটাকে আমাদের সবসময় কি রাখতে হবে, এরিয়ার বাহিরে রাখতে হবে। মনে রাখবা অন্তরীকরণ, যোগজীকরণ, যেখানে আমাদের কোনো সংখ্যা আসবে সংখ্যাগুলো সবসময় এরিয়ার বাহিরে বা সাইনের বাহিরে। অর্থাৎ আমরা যে কাজটা করবো এই 2টাকে নিয়ে আসি ইন্টিগ্রেশন সাইনের বাইরে। এবার লিখবা cos z ইন্টু dz। এবার বলো তো এই সূত্রটা কি তোমাদের মনে আছে কিনা? ইন্টিগ্রেশন cos z dz এর উত্তর কি আমরা পড়ছিলাম? cos থাকলে কি হয়? সূত্র ভুলে গেলে সাইন z, ভেরি গুড, সাইন z হবে। আর যেহেতু এটা উত্তর হয়ে যাবে তো প্লাস সি দিয়ে দিবা। মনে রাখতে হবে 2 এর মতো 2 থাকবে গুণ অবস্থায়, ইন্টিগ্রেশন cos z dz হচ্ছে সাইন z, আর এটা তো উত্তর হয়ে যাবে এই জন্য প্লাস সি। আমরা কিন্তু যে পড়ছিলাম আমাদের সূত্রের একবার প্রথম সিরিজের মধ্যে এই কথাগুলো ছিল, এই যে ইন্টিগ্রেশন অফ cos z dz sin z ছিল, এগুলো পড়ছিলাম। ওকে, আচ্ছা তো এটা গেল। এরপর হচ্ছে কি করতে হবে, উত্তর কিন্তু এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, সেই জায়গাটা কোনটা বলতে পারবা?
এখানে উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু একটা জায়গায় জেড এর মান ভাবতে হবে। ভেরি গুড আদন, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। জেড এর মানটা বসাতে হবে। জেড এর মানটা কি? জেড এর মান ধরছিলাম কি? ধরছিলাম রুট এক্স ধরছিলাম। রুট এক্সকে যেহেতু জেড ধরছিলাম, জেড এর পরিবর্তে আমরা যদি মানটা বসা দিই, ফাইনালি রেজাল্ট হয়ে গেল 2 sin root x প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। বাকিরা যারা আসো, আহানাফ, ইমাম, সাবিহা, সাদমান, বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো মোটামুটি আমরা যতটুকু পড়লাম এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করলে পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখতেছি। নেক্সট আগামীকালও ক্লাস নিব ইনশাল্লাহ। তো অপেক্ষায় থাকো। তাই কিছু মনে না করলাম 3 নম্বর অঙ্কটা একটু দেখানো যাবে লাস্টের দিক দিয়ে। 3 নাম্বার অঙ্কটা লাস্টের দিকে, এই যে এটা। ওকে, কোন জায়গায় প্রবলেম কি? সাবিহা, ভাই ওই যে লিংক আরেকবার দিছেন না তারা পাঠ পর্যন্ত। ও আচ্ছা, এই যে এখান থেকে ক্যালকুলেশনে, জি ভাই। এই যে এখানে ক্যালকুলেশনে যেটা ছিল আর কি, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জাস্ট পাওয়ার সাথে এক যোগ করে সেটাকে আবার ভাগ করে দিছি, ওই যে এক্স টু দি পাওয়ার এন সূত্রটা আর কি। তারপর এখানে লসগু করছে কি, লসগু 2 হয়েছে, নিচে লসগু হয়েছে। তারপরে 3/2 হয়েছে, এই 3/2 ছিল নিচে, উপরে চলে গেছে, লব চলে গেছে হরে, হর চলে গেছে লবে, আর জেডের পাওয়ার যা ছিল তাই। লাস্টে জেডের মানটা বসাই দিছি, শেষ। ঠিক আছে, রেকর্ড আছে ক্লাস, আচ্ছা ভাই বুঝছি। রেকর্ড দেখে নিলেও হবে। ওকে, তো আজকে বন্ধুই, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।